বাংলাদেশকে নিজেদের অন্যতম শক্তিশালী এবং আধুনিক যুদ্ধবিমানের প্রযুক্তি হস্তান্তর করল পাকিস্তান, যার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী এক ঐতিহাসিক ও কৌশলগত পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে। ব্রেকিং নিউজ, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বা বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য বাংলাদেশকে JF-17 ফাইটার জেট এর সিমুলেটর হস্তান্তর করলো পাকিস্তান। অথচ সেই পাকিস্তানকে রাজাকার বলে আমরা চিল্লায় মাঠ ফেলাই ফেলি, আর যারা আমাদেরকে শোষণ করে খায় রাজাবাবুরা, সেই ভারতের পক্ষে আমরা গুণগান গাই। ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না, বরং পাকিস্তান হবে আমাদের পরম বন্ধু। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চীন। বহুল আলোচিত এই মেগা প্রকল্পের সম্ভাব্য বাজেট ধরা হয়েছে প্রায় $1 বিলিয়ন। আর বাংলাদেশের এই প্রকল্পে চীনের সম্পৃক্ততার খবরে নতুন করে উদ্বিগ্ন ভারত। তারেক রহমান সেনা কর্তাদের বলেন, আমি সেনা পরিবারের সন্তান, আমি জানি সেনাবাহিনীর গুরুত্ব কতটা। আমি সেনাবাহিনীকে অত্যাধুনিক সরঞ্জাম ও অস্ত্র সামগ্রী দিয়ে শক্তিশালী করে তুলতে চাই। সামরিক বাহিনীকে অবহেলার দিন শেষ, এবার সামরিক শক্তিতে বিশ্বকে চমকে দিবে নতুন বাংলাদেশ। দিল্লির তথাকথিত দাদাগিরি আর রাফাল যুদ্ধ বিমানের ফাঁপা দম্ভ সবই এখন সময়ের স্রোতে বিলীন হওয়ার পথে। দক্ষিণ এশিয়ার আকাশে ভারতের যে একচেটিয়া আধিপত্যের আস্ফালন ছিল তা এখন এক নিমিষেই ধুলোয় মিশে যাওয়ার অপেক্ষায়। ভারতের আকাশসীমার ঠিক পাশে নিঃশব্দে এক ভয়ঙ্কর শিকারীর উত্থান ঘটছে। যে রাফাল নিয়ে দিল্লির অহংকারের শেষ ছিল না, সেই দর্পর চূর্ণ করতে বাংলার আকাশে ডানা মেলতে যাচ্ছে এক সাইলেন্ট কিলার। আর এই মহাপরিকল্পনায় অকৃত্রিম বন্ধুর মতো বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান। দুটো অসভ্য দেশ আছে, একটা ইসরায়েল, আরেকটা হচ্ছে ভারত। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা সেই ভারতের প্রতিবেশী, যারা নিজের দেশের নাগরিকদেরকে মারে, যারা অন্য দেশের প্রতি অসদাচরণ করে। আপনারা দেখেন এই বর্বর জাতি ভারতের সাথে সীমান্তের বা প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে সখ্যতা আছে কিনা? একটা রাষ্ট্রের সাথে সখ্যতা নাই। এবার মোদীকে চরম এক শিক্ষা দিয়ে ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রাতের ঘুম রীতিমতো হারাম হয়ে গেছে দিল্লির কর্তাদের। তারেক রহমানের এক চালেই ভারতের সব রঙিন স্বপ্ন মাটিতে মিশে গেছে। এতদিন যারা ভেবেছিল বাংলাদেশের সম্পদের উপর নিজেদের ইচ্ছেমতো ছড়ি ঘোরাবে, আজ তাদের মাথায় রীতিমতো বাজ পড়েছে। পদ্মা আমাদের জন্য একটা ক্রিটিক্যাল পয়েন্ট, যে পদ্মাকে ব্যবহার করে ইন্ডিয়া প্রত্যেক বছর একটা ওয়াটার টেরোরিজম বাংলাদেশের উপর করে এবং বাংলাদেশে বর্ষার সময় দেদার্সে পানি ছেড়ে দেয় এবং বর্ষা যখন বন্ধ হয়ে যায় তখন তারা পানি বন্ধ করে দেয়। এবং আমাদের এখানে নদী নালা যতগুলো রয়েছে অ্যাটলিস্ট 2 ডজনের বেশি নদী লিটারালি পদ্মার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যে নদীগুলো এখন আর নদীতে নেই, অনেকগুলো মরা নদীতে পরিণত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের এই তথ্যবহুল ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। দর্শক, আজকের এই ভিডিওটি বাংলাদেশ এবং ভারত চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে এই ভিডিওটি সাজানো হয়েছে। দর্শক, তার সাথে আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন পাকিস্তান থেকে বাংলাদেশের জন্য বিশাল একটি উপহার এসেছে। পাকিস্তানের শক্তিশালী যুদ্ধবিমান JF-17 বাংলাদেশকে উপহার দিয়েছে। তারপর থেকেই কিন্তু ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। দর্শক, সে সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন, তা দেখে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। जंग को रुकवाने के लिए, जंग बंदी के लिए দিল্লির তথাকথিত দাদাগিরি আর রাফাল যুদ্ধ বিমানের ফাঁপা দম্ভ সবই এখন সময়ের স্রোতে বিলীন হওয়ার পথে। দক্ষিণ এশিয়ার আকাশে ভারতের যে একচেটিয়া আধিপত্যের আস্ফালন ছিল তা এখন এক নিমিষেই ধুলোয় মিশে যাওয়ার অপেক্ষায়। ভারতের আকাশসীমার ঠিক পাশে নিঃশব্দে এক ভয়ঙ্কর শিকারীর উত্থান ঘটছে। যে রাফাল নিয়ে দিল্লির অহংকারের শেষ ছিল না, সেই দর্পর চূর্ণ করতে বাংলার আকাশে ডানা মেলতে যাচ্ছে এক সাইলেন্ট কিলার। আর এই মহাপরিকল্পনায় অকৃত্রিম বন্ধুর মতো বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান। কোনো আগাম ঘোষণা নেই কোনো হাঁক ডাক, অথচ আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। দিল্লির সাউথ ব্লকে এখন রীতিমতো হাহাকার শুরু হয়েছে। বাংলাদেশের বিমান বাহিনীতে এমন এক নতুন প্রযুক্তির সংযোজন ঘটছে যা কেবল ভারতের বিমান প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করবে না, বরং এই অঞ্চলের সামরিক মানচিত্র থেকে দিল্লির আধিপত্যকে চিরতরে মুছে দেবে। দক্ষিণ এশিয়ার আকাশে এখন কার রাজত্ব চলবে, উত্তরটা সম্ভবত নাটকীয়ভাবে বদলে যাচ্ছে। এতদিন যারা মনে করতেন বাংলাদেশের বিমান বাহিনী কেবল প্রতিবেশী দেশটির করুণার উপর নির্ভরশীল, তাদের গালে এক সজোরে চপেটাঘাত করে সম্প্রতি বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তানের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান JF-17 থান্ডার ব্লক 3 এর একটি পূর্ণাঙ্গ কমব্যাট সিমুলেটর। ভারতের তথাকথিত চাণক্য নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশ যে চরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে তা এখন বিশ্বজুড়ে আলোচনা তুঙ্গে। যুদ্ধবিমান আসার আগেই পাইলটদের প্রশিক্ষণের এই মাস্টার স্ট্রোক ভারতকে বুঝিয়ে দিয়েছে যে দিন বদলেছে। বাংলার আকাশে এখন আর দিল্লির ছায়া সহ্য করা হবে না। অকৃত্রিম বন্ধু পাকিস্তান তার সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে ঢাকাকে সাহায্য করতে প্রস্তুত, যা ভারতের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে এক বিশাল প্রতিরোধ। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি কেবল একটি সাধারণ প্রশিক্ষণ সরঞ্জাম নয়, বরং এটি একটি বিশাল সামরিক চুক্তির অবধারিত চূড়ান্ত সংকেত। যখন কোনো দেশ নতুন কোনো যুদ্ধবিমান কেনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, কেবল তখনই পাইলটদের আগাম প্রস্তুতির জন্য এই ধরনের উন্নত সিমুলেটর সরবরাহ করা হয়। অর্থাৎ ভারতের দর্প চূর্ণ করতে বাংলার আকাশে JF-17 ব্লক 3 গর্জন শোনা এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। প্রতিরক্ষা বিষয়ক আন্তর্জাতিক নামকরা সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়ার চাঞ্চল্যকর রিপোর্টে এখন দিল্লির রাতের ঘুম হারাম করে দিয়েছে। এই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই যুদ্ধবিমান নিয়ে
আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। প্রাথমিক ধাপে বাংলাদেশ সম্ভবত 16টি JF-17 ব্লক 3 যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে, যার মোট সংখ্যা ভবিষ্যতে 48টি পর্যন্ত পৌঁছাতে পারে। প্রায় 720 মিলিয়ন মার্কিন ডলারের এই সম্ভাব্য চুক্তি কেবল একটি সাধারণ কেনাকাটা নয়, বরং এটি ভারতের তথাকথিত আঞ্চলিক শক্তি হওয়ার স্বপ্নকে চিরতরে কবর দেওয়ার এক চূড়ান্ত প্রস্তুতি। পাকিস্তান কেবল বিমান দিচ্ছে না, বরং বাংলাদেশকে একটি দুর্ভেদ্য সামরিক দুর্গে পরিণত করার জন্য সর্বাত্মক কৌশলগত সমর্থন দিচ্ছে। এখন প্রশ্ন হলো, কেন এই JF-17 থান্ডার ব্লক 3কে ভারতের রাফালের জম বলা হচ্ছে? এর কারণ লুকিয়ে আছে এর ভেতরে থাকা অভাবনীয় অত্যাধুনিক প্রযুক্তিতে। এটি একটি 4.5 প্রজন্মের মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট। এতে ব্যবহার করা হয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারো বা এইচআর রাডার। এই রাডারের ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে এটি শত্রুর রাডারকে নিমিষেই ফাঁকি দিয়ে নিজের উপস্থিতি সম্পূর্ণ গোপন রাখতে পারে, অথচ একই সময়ে আকাশে থাকা একাধিক লক্ষ্যবস্তুকে অত্যন্ত নিখুঁতভাবে ট্র্যাক করতে সক্ষম। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এর অস্ত্র ভান্ডার। এই বিমানে যুক্ত করা যায় PL-15 এর মতো বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা দৃষ্টিসীমার বাইরের ক্ষেপণাস্ত্র। আধুনিক আকাশ যুদ্ধের সরাসরি লড়াইয়ের চেয়ে কে আগে শত্রুকে দেখতে পেল এবং কে আগে দূর থেকে অদৃশ্য আঘাত হানতে পারল, সেটাই বিজয়ের মূল চাবিকাঠি। পাকিস্তান তার এই সেরা প্রযুক্তি বাংলাদেশের হাতে তুলে দিয়ে প্রমাণ করেছে বিপদের বন্ধু কে। এই PL-15 ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই বেশি যে ভারতের রাফাল বা সুখোই বিমান কিছু বুঝে ওঠার আগেই মাঝ আকাশে স্রেফ খেলনা বিমানের মতো ধ্বংস হয়ে যাবে। ভারতের আগ্রাসী আচরণের বিরুদ্ধে কেন বাংলাদেশ হঠাৎ JF-17 ব্লক 3 এর দিকে ঝুঁকল? বাংলাদেশ বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী আধুনিকায়ন পরিকল্পনা বা ফোর্সেস গোল 2030-এর অংশ হিসেবে পুরনো F-7 এবং MiG-29 বিমানগুলোর বিকল্প খোঁজা হচ্ছে দীর্ঘদিন ধরে। যদিও ভারতের পক্ষ থেকে নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত পাকিস্তান ও চীনের যৌথ প্রযোজনায় তৈরি এই JF-17 ব্লক 3কেই বেছে নেওয়ার সিদ্ধান্তটি ছিল এক কৌশলী জয়। এই বিমানটি রক্ষণাবেক্ষণ করা যেমন সহজ, তেমনি এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে সমুদ্রে আঘাত হানতে অবিশ্বাস্য পারদর্শী। বিশেষ করে বঙ্গোপসাগরের বিশাল জলসীমায় ভারতের নৌবাহিনীর যে অযাচিত আস্ফালন ছিল তা দমনে এই বিমানের মেরিটাইম স্ট্রাইক ক্ষমতা হবে এক বিধ্বংসী সমাধান। ভারতের নৌবাহিনী যদি বঙ্গোপসাগরে কোনো ধরনের আধিপত্য বিস্তারের চেষ্টা করে, তবে আকাশ থেকে যে F-17 এর নিখুঁত লক্ষ্যভেদ তাদের রণতরীগুলোকে মুহূর্তে সাগরের তলায় পাঠিয়ে দেবে। এই মহাযজ্ঞের নৈপথ্যে রয়েছে দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের অত্যন্ত নিবিড় ও ভ্রাতৃত্বপ্রতিম সম্পর্ক। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং পাকিস্তান বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যকার বৈঠকগুলো কেবল সৌজন্য বিনিময় ছিল না, সেগুলো ছিল দিল্লির আধিপত্যবাদকে কবর দেওয়ার এক সুপরিকল্পিত রোডম্যাপ। প্রতিটি ধাপ এতই গোপনীয়তা এবং বুদ্ধিমত্তার সাথে সম্পূর্ণ করা হয়েছে যে ভারত সরকার বা তাদের গোয়েন্দা সংস্থাগুলো টু শব্দটিও করার সুযোগ পায়নি। সিমুলেটরটি বাংলাদেশে আনার মাধ্যমে এক বিশাল যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। পাইলটরা এখন পাকিস্তান বিমান বাহিনীর অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে রাডার জ্যামিং, টার্গেট লকিং এবং মিসাইল নিক্ষেপ রপ্ত করছেন। এর মানে হলো, যেদিন এই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশের রানওয়েতে ল্যান্ড করবে, সেদিন থেকেই আমাদের পাইলটরা ভারতের যে কোনো শিকানির দাঁত ভাঙা জবাব দিয়ে শতভাগ প্রস্তুত থাকবেন। প্রস্তুতির আগ্রাসী রূপী বলে দিচ্ছে বাংলাদেশ এখন আর দিল্লির রক্তচক্ষুকে ভয় পায় না। JF-17 ব্লক 3-তে থাকা শক্তিশালী WS-13 ইঞ্জিন এবং অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট ভারতের রাফাল বা সুখোই বিমানের জন্য এক সাক্ষাৎ আতঙ্ক। ভারতের বিমান বাহিনী হয়তো ভাবছে তারা রাফাল দিয়ে আকাশে শ্রেষ্ঠত্ব বজায় রাখবে, কিন্তু পাকিস্তানের সহায়তায় তৈরি JF-17 আধুনিক অ্যাভিওনিক্স সিস্টেম ভারতের সেই অহংকারকে নিমিষেই ধুলোয় মিশিয়ে দেবে। পাকিস্তান তার অকৃত্রিম বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে বাংলাদেশকে কেবল একটি যুদ্ধ বিমানই দিচ্ছে না, বরং একটি স্বাধীন এবং সার্বভৌম প্রতিরক্ষা ব্যবস্থার নিশ্চয়তা দিচ্ছে। ভারতের প্রতিবেশী দেশগুলোকে দাবিয়ে রাখার যে পুরনো অভ্যাস, তার মুখে এটি এক বিশাল ঐতিহাসিক চপেটাঘাত। ভারতের দিল্লির সাউথ ব্লকে এখন এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। তারা এতদিন বাংলাদেশকে একটি মানসিক ও সামরিক বলয়ে বন্দী করে রাখতে চেয়েছিল, কিন্তু পাকিস্তানের সাথে এই ঘনিষ্ঠ সামরিক মৈত্রী সেই শিকলকে চুরমার করে দিয়েছে। আকাশপথের নিয়ন্ত্রণ এখন আর দিল্লির একক অধিকারে নেই। বাংলাদেশ তার আকাশসীমাকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে পাকিস্তানের পূর্ণ কৌশলগত সমর্থন রয়েছে। এটি ভারতের আধিপত্যবাদী এবং অনাধিকার চর্চাকারী আচরণের বিরুদ্ধে এক বিশাল জয়। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ পাকিস্তান এই নতুন সামরিক সমীকরণ ভারতের জন্য হবে একটি দীর্ঘস্থায়ী দুঃস্বপ্ন। বাংলার আকাশসীমা রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীর এই সাহসী পদক্ষেপ কেবল সামরিক শক্তি বৃদ্ধি নয়, এটি ভারতের দাদাগিরির বিরুদ্ধে এক চূড়ান্ত বিদ্রোহ। JF-17 থান্ডার ব্লক 3 যখন বাংলার নীল আকাশে ডানা মেলবে, তখন সেটি হবে সার্বভৌমত্বের এক বজ্রধ্বনি। ভারতের রাফাল তখন স্রেফ একটি কাগজের বাঘ ছাড়া আর কিছুই থাকবে না। শত্রু যদি সীমানার ধারে কাছে আসার দুঃসাহস দেখায়, তবে দৃষ্টিসীমার বাইরে থেকেই পাকিস্তান বাংলাদেশ মৈত্রীর সেই ক্ষেপণাস্ত্র তাদের ঠিকানা হবে বঙ্গোপসাগরের অতল তলদেশ। বাংলাদেশ আজ এক অদম্য হুঙ্কারের নাম, যা ভারতের দরপর চূর্ণ করতে আজ পুরোপুরি প্রস্তুত। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের এই সামরিক রুখে দাঁড়ানো এবং পাকিস্তানের অকৃত্রিম সহযোগিতা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? ভারতের তথাকথিত আঞ্চলিক ক্ষমতার দম্ভ কি JF-17 ব্লক 3 এর ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই মন্তব্যের ঘরে জানান।
এবার মোদীকে চরম এক শিক্ষা দিয়ে ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রাতের ঘুম রীতিমতো হারাম হয়ে গেছে দিল্লির কর্তাদের। তারেক রহমানের এক চালেই ভারতের সব রঙিন স্বপ্ন মাটিতে মিশে গেছে। এতদিন যারা ভেবেছিল বাংলাদেশের সম্পদের উপর নিজেদের ইচ্ছেমতো ছড়ি ঘোরাবে, আজ তাদের মাথায় রীতিমতো বাজ পড়েছে। বঙ্গোপসাগরের বুক চিরে লুকিয়ে থাকা বিশাল খনি নিয়ে ভারতের যেই লোভ ছিল, তারেক সরকার এক ঝটকায় তার শেষ করে দিয়েছেন। ভারতের চোখে এখন রীতিমতো সরষে ফুল দেখার দশা। কারণ বাংলাদেশের দামি সম্পদ তেল ও গ্যাস তোলার এই বিশাল কাজে ভারতের হালে পানি পায়নি, উল্টো ছক্কা হাঁকিয়ে গোটা প্রজেক্টে পকেট ভরে নিয়েছে চীনের নামকরা কোম্পানিগুলো। কিভাবে তারেক রহমান এই মাস্টার স্ট্রোক দিলেন আর এতে ভারতের কপালে কিভাবে চিন্তার ভাঁজ পড়ল, সেটাই পুরো ঘটনার পরতে পরতে লুকিয়ে আছে টান টান উত্তেজনা। পুরো ঘটনাটি জানলেই রক্ত গরম হয়ে উঠবে আপনার। বহু বছর ধরেই এই সোনার বাংলার প্রাকৃতিক সম্পদের দিকে দিল্লির কুনজর ছিল। বিশেষ করে বঙ্গোপসাগরের অথই নীল জলের কাছে এবং দেশের মাটির তলদেশে লুকিয়ে থাকা হাজার হাজার কোটি টাকার তেল, গ্যাস আর দামি খনিজ সম্পদের দিকে তারা তাকিয়েছিল। তারা ভেবেছিল প্রতিবেশী হওয়ার সুযোগ নিয়ে একটা ভাগ পেতে খুব সহজেই হয়তো বিশাল খনির চাবিটা পকেটে পুরে ফেলবে। বারবার তারা এই ইস্যুতে কাজ করার জন্য পায়ে পড়ে আগ্রহ দেখিয়েছে। ভারত সুযোগ খুঁজছিল কিভাবে একটা চুক্তির মাধ্যমে এখনকার সম্পদের ওপর মাতব্বারি কায়েম করা যায়। তাদের ধারণা ছিল একটু চাপ দিলেই হয়তো সুরসুর করে সব তুলে দেওয়া হবে তাদের হাতে। সাগরের তলদেশের এই বিপুল ধন ভাণ্ডার দিয়ে নিজেদের দেশের অর্থনীতি চাঙ্গা করার এক গোপন ফন্দি তৈরি করেছিল তারা। কিন্তু সব হিসেব নিকেশ পাল্টে গেছে এখন। এবার আর তাদের সেই পুরনো হিসেব মিলল না। ভারতের সেই দীর্ঘদিনের সাজানো স্বপ্নে রীতিমতো ফুটন্ত পানি ঢেলে দিয়েছেন তারেক রহমান। দিল্লিকে পুরোপুরি সাইড লাইনে বসিয়ে রেখে তাদের মুখের উপর উচিত জবাব দিয়ে জ্বালানি খাতের এই বিশাল প্রজেক্টে চীন কেটে নিয়েছেন তারা। তারেক সরকারের এই এক চালে ভারতের সব খেয়ে যেন খতম হয়ে গেছে। ভারতের বদলে চীনের সঙ্গে এই নতুন চুক্তির মাধ্যমে সরকার বুঝিয়ে দিয়েছে যে সম্পদের সুরক্ষায় তারা এখন কারো চোখ রাঙানি একেবারেই ভয় পায় না। জ্বালানি সংকট মেটাতে এবং দেশীয় গ্যাস ও তেলের উৎপাদন বাড়াতে একেবারে গভীর সমুদ্র আর মাটির তলদেশে খোঁজ চালানোর এই বড় উদ্যোগটি তারেক সাহেবের এক দারুণ বাজিমাত। ভারতকে বোকা বনে যাওয়ার স্বাদ উপহার দিয়ে চীনকে সাথে নিয়ে এই বিশাল কাজ শুরু করাটা সবার চোখ কপালে তুলে দিয়েছে। তবে দিল্লির বুকে আরো একটা বড় যারা ধরিয়ে দিয়েছে তারেক সরকার। শুধু ঘোষণাতেই তো থেমে নেই, একেবারে আট ঘাট বেঁধে মাঠে নেমে পড়েছে। গ্যাসের অভাব চিরতরে দূর করতে এই মেগা উদ্যোগের আওতায় একযোগে 3টি গভীর কূপ খোঁড়ার বিশাল প্রজেক্ট অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে 2টি হলো বিশাল আকার গ্যাস কূপ আর একটি হলো বহুমূল্যের তেলের কূপ। মাটির অনেক গভীরে লুকিয়ে থাকা এই গুপ্তধন আর বিদেশি কোনো চক্রান্তের ফাঁদে ফেলে রাখা যায় না। পুরো দেশ জুড়ে এখন 3টি কূপ নিয়ে তুমুলভাবে উত্তেজনা কাজ করছে। কারণ এখান থেকে যে পরিমাণে মহামূল্যবান তেল গ্যাস উঠবে বলে আশা করা হচ্ছে তা দেশের অর্থনীতির চেহারা রীতিমতো পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। এতদিন যে সম্পদের উপর নজর দিতে ভারত আখের গোছানোর প্ল্যান করছিল, এখন সেই সম্পদ তুলে এনে তারেক সরকার দেশের মানুষের ভাগ্য বদলাতে চলেছে। এই পুরো কাজ কিন্তু রাতের অন্ধকারে হয়নি, হয়েছে একেবারে দিনের আলোতে বুক ফুলিয়ে। গত 30 এপ্রিল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের ভেতরে বসেছিল এক গুরুত্বপূর্ণ বড় মাপের বৈঠক। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সেই হাই ভোল্টেজ বৈঠকে পুরো প্রজেক্টের চূড়ান্ত সিল মোহর পড়ে যায়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন দাপুটে এবং পাক্কা নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তার নেতৃত্বে টেবিল চাপড়িয়ে বড় সিদ্ধান্তগুলো পাশ হয়, যা দেখে দিল্লির কর্তাদের রীতিমতো মাথা খারাপ হওয়ার জোগাড়। কোনো লুকোচুরি না করে একেবারে সবার সামনে এই প্রকল্পের অনুমোদনের কাজ শেষ করা হয়। তারেক সরকার বুঝিয়ে দিয়েছে দেশের স্বার্থ রক্ষায় তারা বিন্দুমাত্র ছাড় দেবে না, কারো গলাবাজি সহ্য করবে না, নিজেদের দেশের জিনিস নিয়ে অন্য কাউকে তারা ছিনিমিনি খেলতে দেবে না। অন্যদিকে জ্বালানি বা খনিজ সম্পদ বিভাগের করা প্রস্তাবের ভিত্তিতে যে 2টি গভীর গ্যাস কূপ খোঁড়ার সিদ্ধান্ত হয়েছে তাদের নাম শুনলেই বোঝা যায় কাজের সাইজ কতটা বড়। একটির নাম হলো শ্রীকাইল ডিপ 1, অন্যটির নাম মোবারকপুর ডিপ 1। এই 2টি গুরুত্বপূর্ণ কূপ খোঁড়ার দায়িত্ব কাকে দেওয়া হবে তা নিয়ে চলবে চরম সাসপেন্স। এ কারণে আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র ডাকা হয়েছিল, যেখানে বিশ্বের বড় বড় কোম্পানি অংশ নেয়। কিন্তু সবাইকে পেছনে ফেলে কাজের দক্ষতা এবং টাকার অঙ্কের দিক থেকে সবচেয়ে সেরা হিসেবে পাশ করে চীনের একটি নামকরা প্রতিষ্ঠান, তাদের হাতেই তুলে দেওয়া হয়েছে এই বিশাল কাজের চাবি। এই 2টি গ্যাস কূপ খোঁড়ার জন্য তারেক সরকার বাজেট ধরেছে প্রায় 713 কোটি টাকা। এই বিশাল অঙ্কের টাকা প্রমাণ করে দেশের সম্পদের সন্ধানে তারেক রহমান এবার কতটা আট গাঁট ভেদে মাঠে নেমেছেন। শুধু গ্যাসেই থেমে নেই তারেক সরকারের এই নতুন মিশন। একই হাই ভোল্টেজ বৈঠকে সিলেট অঞ্চলের মাটির নিচে লুকিয়ে থাকা তেলের খনিতেও হাত দেওয়ার সিদ্ধান্ত একেবারে পাকা হয়ে যায়। সিলেট 12 নামের এই তেল খোঁড়ার প্রজেক্টটি রীতিমতো সবার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটি পদক্ষেপ। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই কাজের দায়িত্ব ছো মেরে নিয়ে গেছে চীনের আরেকটি শক্তিশালী প্রতিষ্ঠান। দরপত্রে সবচেয়ে কম খরচে সেরা মানের কাজ করে দেওয়ার গ্যারান্টি দিয়ে সর্বনিম্ন দরদাতা হিসেবে পাশ করেছে। এই তেলকূপটির জন্য সরকারের বাজেট ঠিক করেছে প্রায় 232 কোটি টাকা। এই খবর শুনে ভারতের জ্বালানি মহলে যে রীতিমতো কপালে চরম দুঃখ নেমে এসেছে তার বলার অপেক্ষা রাখে না। চোখের সামনে এত বড় সাইজের একটা চীনের প্রজেক্ট চলে যাওয়ার তারা এখন বেসামাল। তাদের হাড়ে হাড়ে কাঁপুনি ধরেই গিয়েছে। এখন যদি পুরো হিসেবের খাতা খোলা হয় তবে দেখা যাবে এই 3টি কূপ খোঁড়ার মেগা প্রজেক্টে তারেক সরকারের মোট খরচ দাঁড়িয়েছে প্রায়
945,71,00,000 টাকা। এত বড় অঙ্কের টাকা কোনোভাবেই অকারণে খরচ করা হচ্ছে না। ভেতরের বড় কর্মকর্তারা প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, অনেক গভীরে এই খোঁজ চালানোর ফলে দেশে গ্যাস ও তেলের বিশাল সব নতুন মজুত পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এই গুপ্তধন একবার হাতের মুঠোয় চলে এলে দেশের বর্তমান গ্যাসের অভাব জাদুর মতো উধাও হয়ে যাবে। দেশের কলকারখানা থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত এই স্বস্তির হাওয়া বয়ে যাবে। এতদিন গ্যাস না থাকার কারণে যে শিল্প কারখানাগুলো ধুকে ধুকে চলছিল, নতুন এই খনির গ্যাস নতুন জীবন দিবে। দেশের চাকা দ্বিগুণ বেগে ঘুরতে শুরু করবে খুব শীঘ্রই। তাছাড়া দেশের ভেতরের বর্তমান অবস্থা দেখলে এই প্রজেক্ট কতটুকু জরুরি সেটা একেবারে কাচের মতো পরিষ্কার হয়ে যায়। বর্তমানে দেশের ভেতরে গ্যাসের চাহিদা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কিন্তু সেই তুলনায় উৎপাদন রীতিমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এর ফলে বাধ্য হয়ে বিদেশ থেকে অনেক চড়া দামের এলএনজি বা তরল গ্যাস কিনে আনতে গিয়ে দেশের কোষাগারের উপর বিশাল চাপ পড়ছে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম যখন প্রায় পাগলা ঘোড়ার মতো বাড়ে, তখন সরাসরি ধাক্কা এসে লাগে আমাদের অর্থনীতির উপর। এই বিদেশের উপর নির্ভর করার শিকল ভাঙতেই তো তারেক সরকারের নিজস্ব খোঁজাখুঁজির কাজ। এটা শুধু একটা সাধারণ প্রজেক্ট নয়, এটা হলো নিজেদের পায়ে দাঁড়ানোর এক নতুন নকশা। দেশের টাকা বাহিরে চলে যাওয়ার যে ফাঁদ তৈরি হয়েছিল, তারেক রহমান এবার সেই ফাঁদ একেবারে গুড়িয়ে দিয়েছেন। এই পুরো চমকে দেওয়া পদক্ষেপ নিয়ে দেশের বড় জ্বালানি বিশেষজ্ঞরা রীতিমতো খুশি এবং চরম আশাবাদী। তারা এক বাক্যে মানছেন যে দেশীয় সম্পদ খোঁজার এই উদ্যোগটি একেবারে পারফেক্ট সময়ে নেওয়া হয়েছে, একটি দারুণ সিদ্ধান্ত। তবে তারা একটি কড়া সতর্কবার্তাও জুড়ে দিয়েছেন। এত বড় অঙ্কের এই 945,71,00,000 টাকার প্রজেক্টের আসল সফলতা নির্ভর করছে এর শতভাগ স্বচ্ছতা, কাজের কড়া মান ঠিক রাখার উপর এবং একেবারে সময় মতো কাজ শেষ করার উপর। কোনোভাবেই যেন এখানে কোনো ভণ্ডামি বা চুরির ছায়া না পড়ে, সেদিকে তারেক সরকারকে কড়াভাবে নজর দিতে হবে। যদি এই প্রজেক্ট সফলভাবে শেষ হয়, তবে আগামী দিনে দেশের জ্বালানি খাতে এটা একটা বড় রকমের ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশ এনার্জি লাইনে পুরোপুরি নিজেদের পায়ে দাঁড়ানোর দিকে এক বিশাল লাফ দেবে। আর অন্যদিকে এই সফলতা দেখে দিল্লির কর্তাদের যে কেঁদে কেঁদে দিশেহারা হতে হবে, তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। তারেক সাহেবের এক পদক্ষেপে বাংলাদেশের জ্বালানি খাতের চেহারা পুরোপুরিভাবে পাল্টে যাবে। রাজনীতির মাঠেও বাংলাদেশ নতুন জায়গায় পৌঁছে যাবে। ভারতের সমস্ত গলাবাজি চিরতরে বন্ধ করে দিয়ে বাংলাদেশ দেখিয়ে দিল তারা কারো হুমকির ফাঁদে ভয় পায় না। এই বিশাল জয়ে দেশের সাধারণ মানুষের বুকেও আজ দারুণ সাহস ফিরে এসেছে। সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে এই 3টি কূপ থেকে মহামূল্যবান গ্যাস আর তেল বেরিয়ে আসবে। যেদিন প্রথম এই কূপগুলো থেকে সফলভাবে গ্যাস উত্তোলনের কাজ শুরু হবে, সেদিন পুরো দেশে খুশির বন্যা বয়ে যাবে। কলকারখানাগুলো পুরোদমে চলতে শুরু করবে এবং হাজার হাজার বেকার যুবকের নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে। সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠার এই আনন্দের দিনে ভারতের সাজানো বাগান চোখের নিমিষে যেন শুকিয়ে কাঠ হয়ে যাবে। এই চরম শিক্ষা ভারতের নেতারা কোনো দিন ভুলতে পারবে না। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদেরকে মতামত অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রতিনিয়ত এমন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।